সীমান্তে থামছে না ভারতীয় রক্ষীদের তাণ্ডব। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হত্যার পর দুই বাংলাদেশের লাশ নিয়ে গেছে বিএসএফ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না, হাইকোর্টের রায়। ইজারার বিজ্ঞপ্তি স্থগিত। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ চলছে। প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে গড়ে 8%। ধারণা ইসি। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। রাজধানী ছাড়াও সিরাজগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ায় নানা আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। হজ ব্যবস্থাপনা আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, হাজিরা খুব সহজেই ক্যাম্প থেকে বিমানবন্দরে যেতে পারছে। বর্তমান সরকারের আমলে দেশ অনেক দূর এগিয়েছে বলেও জানান তিনি। ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে ওআইসিভুক্ত দেশের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। প্রতিটি উপজেলায় যে মডেল মসজিদ করছি, সেই মসজিদে সেখানে কিন্তু হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া, রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে। কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না, নিজের ঘরে বসে সব কিছু করতে পারবেন, সেটা আরও সহজ হয়ে যাবে। আমাদের কোনো বিমান ছিল না, আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি, আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি, আগে তো ভাড়া করে আনতে হতো। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতের ওই ঘটনায় নিহত জলিল মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে এবং ইয়াসিন আলী ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে। সকালে তেঁতুলিয়ার উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগা সিং সীমান্ত এলাকায় দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তারা আসার আগেই মরদেহ নিয়ে চলে যায় বিএসএফ। দুই যুবক অবৈধভাবে গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে কোরবানির ঈদে এখানে পশুর হাট বসানো যাবে না। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ঢালি। গত 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রধান ভূমি অফিসার সহ 9 জনকে বিবাদী করে রিট করে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ দফায় 139টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে টানা 4টা পর্যন্ত। এখন পর্যন্ত তেমন কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। কমিশন জানায়, এ ধাপে 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 1635 জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান পদে 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 440 জন প্রার্থী। প্রথম 2 ঘন্টায় গড়ে 8% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর আত্রাই উপজেলার পতিশর ও কুষ্টিয়ার শিলাদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে।
বিশ্ব সাহিত্যে সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের অন্যতম ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিয়দংশ জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। শিল্প সাহিত্যের প্রায় সব শাখায় দাপটের সঙ্গে বিচরণ করা বিরল ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোট গল্প, চিত্রকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য দ্যুতি ছড়িয়েছেন তিনি। কিংবদন্তি এই ব্যক্তিত্বের ১৬৩তম জন্মদিন আজ। ১৮৬১ বঙ্গাব্দের ২৫ বৈশাখ ব্রিটিশ ভারত বর্তমান পশ্চিমবঙ্গের জোরসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষার পরিবর্তে গৃহশিক্ষক রেখেই বাড়িতেই তার লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছিল। ৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকার অভিলাষ নামে কবিতা প্রকাশ করা হয়। এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত রচনা। তার সৃষ্টকর্মের সংখ্যাও বিপুল। ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও ৯৫টি ছোট গল্প রচনা করেছেন তিনি। এর বাইরে তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০০। এছাড়াও জীবদ্দশায় প্রায় ২০০০ ছবি আঁকেন বিশ্বকবি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, ভারতের জনগণমন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথের লেখা। এছাড়া শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের কথাও তার গানের অনুবাদ। ১৮৮৩ সালে মৃণালী দেবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথের পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ২ উপজেলার ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, কেমন দেখছেন ভোট পরিস্থিতি, আমাদের জানাবেন। বলতেছিলেন আসলে ষষ্ঠম উপজেলা নির্বাচনে প্রথম ধাপে কুষ্টিয়ায় ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে কুষ্টিয়া সদর ও খুকসা উপজেলায় মোট ভোটার কেন্দ্র রয়েছে ১৪৫টি এবং কুষ্টিয়া সদরে রয়েছে কুষ্টিয়া খুকসা রয়েছে ৫০টি। আর আপনার মোট প্রার্থী রয়েছে ৮ জন, ভোটার রয়েছে ৫,৩৬,৮৪১ জন। তো আমি একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে আমি সকাল থেকেই কুষ্টিয়া সদর এবং কুষ্টিয়া সদর উপজেলার যে খুকসা, এই খুকসা উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। তো এই কেন্দ্রগুলো আমি ঘুরে দেখেছি, শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে এবং আইন শৃঙ্খলা আর যে বাহিনীগুলো আছে, পুলিশ প্রশাসন, সবাই আর কি নিরলসভাবে তারা কাজ করছে এবং ভোটাররা সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে না পারলেও এখন কিন্তু ভোট কেন্দ্রে বেশ জমজমাট কিন্তু ভোট হচ্ছে। তো আমি দেখেছি আর কি, একজনের সাথে কথা বলেছি যে আসলে ভোটাররা কিন্তু তারা ভালোভাবে ভোট কেন্দ্রে এসছে, তারা ভোট দিতে পারছে এবং প্রার্থীদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে কোনো ভোটার কেন্দ্রে এই পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবং আমি আরো বেশ অনেকের সাথে কথা বলে দেখেছি। তো আমার কাছে এই ছিল কুষ্টিয়া থেকে ভোটের মাঠের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নারায়ণগঞ্জের উপজেলা নির্বাচনের ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, কেমন দেখছেন ভোট পরিস্থিতি, আমাদের জানাবেন, আর ভোটার উপস্থিতি কেমন সেটাও জানাবেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতিটা চোখে পড়ার মতনই, এবং আমরা দেখেছি যে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারের সংখ্যাই বেশি। তারা তাদের যে পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থীর প্রতীকে তারা ভোট দিচ্ছে এবং এখনো এই জেলায় কোথাও কোনো অপ্রীতিকর বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের পাশাপাশি বিজেপি এবং
র্যাব টহলে রয়েছে, পাশাপাশি সাদা পোশাকেও তারা পর্যবেক্ষণ করছে কেন্দ্রগুলিতে। তো কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আইন শৃঙ্খলা নিয়ে, তারা জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ভোটাররা যাতে তারা নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে এবং তারা আবার যাতে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে সেদিকে তারা লক্ষ্য রেখে প্রতিটি কেন্দ্রে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলে তারা আশ্বাস দিয়েছে। পাশাপাশি আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তার ভোটাররা যারা কি ভোট দিয়ে জয়যুক্ত করবে তারা সেটি মেনে নেবে, এই কথা বলছি। তো আইন শৃঙ্খলা নিয়েও মোটামুটি তারা যেই ইয়েতে ছিল সেটি তারা সন্তুষ্ট এবং ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিটা কিছুটা বেড়েছে এবং ভোটও সুষ্ঠুভাবে হচ্ছে। মাহমুদ, আজমের, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি নবগঙ্গা নদী এখন মৃতপ্রায়। মামলা, উৎপত্তির সংযোগ না থাকা, সরকারি স্থাপনা নির্মাণ সহ নানা সমস্যায় জর্জরিত এ নদীর প্রবাহ। কোটি টাকা ব্যয়ে নদী পুনঃখনন করেও তার কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সচেতন মহল। চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইফ জাহানের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। এক সময়ের প্রশস্ত ও বহমান নবগঙ্গা নদী এখন পরিণত হয়েছে মরা খালে। কোথাও কোথাও অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে গেছে। দখল আর দূষণের জাতাকলে অস্তিত্ব হারাতে বসেছে চুয়াডাঙ্গার নদীটি। ৮ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর নবগঙ্গা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়। ১৫ কিলোমিটারের মধ্যে ১৪ কিলোমিটার নদী খনন কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু উৎপত্তি স্থল খনন না হওয়া ও স্লুইস গেট অপসারণ না করার কারণে সম্ভব হয়নি পানি প্রবাহ। নদীর জায়গায় স্থাপনা রেখেই সরু নালার মতো করে খনন করা হয়। যুব উন্নয়ন ভবন ও রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয় নদীর জায়গা দখল করে। খননের সময় স্থানীয়রা নদীর জায়গা নিজেদের দাবি করে আদালতে মামলা দায়ের করায় বন্ধ হয়ে যায় পুনঃখনন কার্যক্রম। এত কোটি কোটি টাকা ব্যয় করে যে খননটা করলো সুবিধার জন্য, সেই সুবিধা তো আমরা পেলাম না। বিভিন্ন সরকারি স্থাপনা এবং বিভিন্ন মামলা জটিলতার কারণে নবগঙ্গা খালে এখনো পানি আসেনি। পানি শুকিয়ে গেল, দখল করে নিল। দখল করে এখন যে যারটুকু দখল করে দিয়েছে সেই সারটুকু তার নামে হয়ে গিয়েছে। আমরা চাই যে কাজটা যদি সম্পন্ন করতে পারে আমাদের উন্নয়ন হবে, আমাদের ভালো হবে। সঠিক পরিকল্পনা ছাড়া সরকারি অর্থের ব্যয়কে অপচয় হিসেবে দেখছেন নদী বাঁচাও আন্দোলন কমিটি। অপরিকল্পিত অবস্থায় এই খনন কাজ এবং এই কালভার্ট নির্মাণ করে যে কার্যক্রমটা চালিয়েছে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড, যার কোনো মূল্যই বা যার কোনো অর্থ এখানে সুফল এই চুয়াডাঙ্গাবাসী ভোগ করতে পারছে না। ২১টি মামলা চলমান থাকায় সাতগাড়ি পাড়া থেকে জাফরপুর গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার নদী খনন সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে সকল অংশে খনন কার্যক্রম ধরা ছিল সে সকল অংশে মামলাজনিত জটিলতার কারণে কিছু কিছু অংশে আমরা খনন কাজ পরিচালনা করতে পারিনি। সে মামলাগুলো এখন চলমান আছে। মাথাভাঙ্গা থেকে উৎপত্তি হওয়া ২২ কিলোমিটার দৈর্ঘ্যের নবগঙ্গা নদী চুয়াডাঙ্গা শহরের তালতলা থেকে সদরের ১০ মাইল পর্যন্ত বিস্তৃত। জেসমিন আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে সীমান্তে থামছেই না ভারতীয় রক্ষীদের তাণ্ডব। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হত্যার পর ২ বাংলাদেশের লাশ নিয়ে গেছে বিএসএফ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না, হাইকোর্টের রায়। ইজারার বিজ্ঞপ্তি স্থগিত। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ চলছে। প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে গড়ে ৮%, ধারণা ইসি। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। রাজধানী ছাড়াও সিরাজগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ায় নানা আয়োজন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে